প্যাসেজ ন্যারেশনের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। যদি তুমি ন্যারেশনের বেসিক রুল এবং কিভাবে ন্যারেশন করতে হয় এবং সাধারণ বাক্যগুলা কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়, তাহলে প্যাসেজ ন্যারেশন শেখানোর দায়িত্ব আমার। প্যাসেজ ন্যারেশন নিয়ে তোমাদের অনেকের ভীতি আছে। এটা আমি এক কথায় বলবো যে প্যাসেজ ন্যারেশন আসলে কোনো গ্রামারই না। তুমি যদি ভালোভাবে বেসিক ন্যারেশনটা বোঝো এবং কোন টেন্স থেকে কোন টেন্সে যেতে হয় এটা যদি জানো, তাহলে প্যাসেজ নিয়ে শেখানোর দায়িত্ব তোমাকে আমার 1 মিনিটের। আচ্ছা, ধরে নিলাম যে তুমি প্যাসেজ ন্যারেশনের সবকিছু ভালোভাবে জানো। এখন তোমাকে প্যাসেজ ন্যারেশন শেখানোর দায়িত্ব আমার। প্যাসেজ ন্যারেশনে প্রথমে আমরা শিখবো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে আমরা কিভাবে কি করব, এবং তারপরে থাকবে ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ মানে তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে একটা হাবাদক বাক্য। সে বাক্যটা আমরা কিভাবে করব, আমি কিন্তু ন্যারেশনের বেসিক ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে সেইডের পরে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে কি ব্যবহার করব, টোল্ড ব্যবহার করব। ওই কথাটা কিন্তু এই প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে একদম খুবই ভালো ইফেক্টিভ। তারপরে ধরলাম যে কোনো একটা বক্তা প্রথমে একটা বক্তব্য দিল বা একটা কথা বলল, তারপরে নতুন করে সে আর একটা অ্যাড করলো, তারপর আর একটা কথা বললো, তারপর আর একটা কথা বললো। এইরকম যদি প্যাসেজ ন্যারেশন তো এরকমই থাকে, প্যাসেজ আকারে থাকে। সেই ক্ষেত্রে আমরা সেইডের পরিবর্তে কি ব্যবহার করব, টোল্ড ব্যবহার করব। তারপরে যখন সে আর একটা কথা যোগ করলো তখন আমরা ব্যবহার করব অ্যাডেড। অ্যাড মানে তো আমরা যোগ করা সবাই জানি, আর সেইড থাকার কারণে আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। তারপর থাকে ফার্দার, মানে আবার নতুন করে সে অ্যাড করছে, অ্যান্ড অলসো অ্যাডেড, তারপর আবার নতুন করে অ্যাড করছে, তারপর আছে অ্যাডেড। প্রথমে যদি সে নতুন করে কিছু যোগ করে তাহলে আমরা টোল্ড ব্যবহার করব, তারপরে যোগ করলে অ্যাডেড, তারপরে ফার্দার ব্যবহার করব, তারপরে অলসো ব্যবহার করব, তারপর এগেইন অ্যাডেড ব্যবহার করব। সচরাচর এইরকম থাকেই না, দেখা যায় যে টোল্ড থাকে, অ্যাডেড থাকে, তারপর ফার্দার অ্যাডেড, এই মোটামুটি 3টা থাকে, আর এগুলা অতিরঞ্জিত করে দেওয়া আছে। তবে থাকতে পারে, তবে তোমাদের সাধারণত থাকে না। তারপরে যদি এদিকে দেখি ইন্টারোগেটিভ বাক্য, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, সেটা আমরা সবাই জানি। প্রশ্ন করা মানে কি, কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা, আমি কি করব, কোথায় যাব, কি করব, এই সমস্ত জিনিস জিজ্ঞাসা করা। আর জিজ্ঞেস করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, আস্কড ব্যবহার করি। প্রথমে যখন কথা বলবে বা কোনো কিছু জিজ্ঞেস করবে তখন তো আমরা আস্কড ব্যবহার করবই, এটা তো আমরা বেসিক নেমে করে আসছি। তারপরে যখন কথা জিজ্ঞেস করবে তখন আমরা ব্যবহার করব অলসো আস্কড। আস্কড তো ঠিকই থাকবে, নতুন করে একটা শব্দ যুক্ত হয়, সেটা হচ্ছে অলসো। তারপরে যখন কোনো বক্তা আবার নতুন করে তৃতীয়বারের মতো কোনো শব্দ ইউজ করবে বা কোনো কিছু জিজ্ঞাসা করবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, সেক্ষেত্রে আমরা এগেইন ব্যবহার করব। ঠিক আছে, তারপরে আমরা ফার্দার ব্যবহার করব। তাহলে দেখা যায় আস্কটা কিন্তু ঠিকই থাকতেছে, নতুন করে আমাদের আসতেছে অলসো, এগেইন এবং ফার্দার। আর এখানে আসতেছে টোল্ড, আমরা ব্যবহার করব। টোল্ডের পরে আমরা অ্যাডেড ব্যবহার করব, তারপরে ফার্দার, তারপরে অলসো, তারপর হচ্ছে এগেইন। ঠিক আছে, এখন আমরা এটা আর ভালো বুঝে যখন কোনো একটা এক্সাম্পলের মাধ্যমে এটা করার চেষ্টা করি। এখন আমরা দেখব, আমরা তো অনেক সময় প্যাসেজ ন্যারেশন করতে গিয়ে অনেক সময় ইয়েস অথবা নো এই দুইটা শব্দর সম্মুখীন হই। তাহলে ইয়েস অথবা নো যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে এটার ইনডাইরেক্টে প্যাসেজ ন্যারেশন আকারে করতে যাব। ইয়েস যদি থাকে তাহলে আমাদের সেইডের পরিবর্তে সরাসরি লিখবো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি, হ্যাঁ, বা সে এটা স্বীকার করেছে বা হ্যাঁ বলেছে। আর যদি নো থাকে তাহলে আমরা সরাসরি সেইডের পরিবর্তে লিখবো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। নেগেটিভ মানে মানে না, সে না করেছে, সোজা কথা। তাহলে এরকম একটা এক্সাম্পল যদি দেই, রাজীব সেইড টু মি, রাজীব আমাকে বলল হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা শেষ করেছো? তারপর আই সেইড ইয়েস, আমি বললাম, কি বললাম, হ্যাঁ, ইয়েস, মানে শেষ করেছি। তাহলে এরকম যদি বাক্য থাকে, এইটুকু আমরা বাদ দিলাম, আমাদের মূল বাক্যটা হচ্ছে এইটুকু, কিন্তু আমরা আগে এই বাক্যটা করার চেষ্টা করব। এর আগে তো আমরা কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স, কিভাবে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো সেটা তো অলরেডি শিখছি। তাহলে রাজীব, এখানে যেহেতু হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা আস্কড করেছে, মানে জিজ্ঞেস করেছে। তাহলে আমরা সেক্ষেত্রে কি সেইডের পরিবর্তে কি ব্যবহার করব, আস্কড। রাজীব আস্কড, কাকে আস্কড করছে, মি। ঠিক আছে, তারপরে
এর আগে বলেছিলাম যে ইন্টারোগেটিভ বাক্যে যদি সাহায্যকারী ভার্বটা আগে থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে ইফ অথবা ওয়েদার ব্যবহার করি। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? ইফ ব্যবহার করি। ইফ, এখন ইফ গেল, এন্ড পুরো বাক্যটা আমরা অ্যাফার্মেটিভে করার চেষ্টা করব। তাহলে ইউ ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে মূল ভার্বটা আমাদের নিয়ে আসি অ্যাফার্মেটিভের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তাহলে মূল ভার্ব, এখানে সাবজেক্ট যদি ইউ হয়, ইউ সেকেন্ড পারসন, কাকে ধরবে? এই যে মিকে। ঠিক আছে, তাহলে মির পরিবর্তে আমরা কি বলবো? আই, ইফ আই। আর এখানে কোন টেন্স আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা চলে যাব কোথায়? পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার্ব হ্যাড। তাহলে দাঁড়ালো ইফ আই হ্যাড, তারপর হচ্ছে মূল ভার্ব ফিনিশ। ইফ আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক। এটুকু তো আমাদের গেল। ঠিক আছে, এখন আরেকটা নতুন করে একটা শব্দ আসছে, সেটা হচ্ছে ইয়েস আই সেইড ইয়েস। আই সেইড ইয়েস, ধরলাম ইয়েস আছে। তাহলে এই বাক্যটা করে ফেললাম। এখন আমি কি বলেছিলাম যে ইয়েস যদি থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? সরাসরি সেইডের পরিবর্তে বা এই মূল বাক্যটার পরিবর্তে একদম চেঞ্জ করে দিয়ে আমরা লিখবো আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। যেহেতু এখানে ইয়েস আছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ নট থাকলে আমরা নেগেটিভ ব্যবহার করতাম। আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হয়ে গেল। আবার যদি রিভিউ দেই তাহলে প্রথমে, যেহেতু এই বাক্যটা দ্বারা, প্রথম বাক্যটা দ্বারা আক্স বুঝিয়েছে বা জিজ্ঞাসা করা বুঝিয়েছে, সেই জন্য আমরা আক্স বসাইলাম। কাকে করছে? আমাকে করছে, সেটা বসাইলাম। তারপরে ইফ নিয়ে আসলাম। ইফ কেন? কারণ ওখানে সাহায্যকারী ভার্বটা আগে আছে, আর আমরা জানি যে ইন্টারোগেটিভ বাক্যে যদি সাহায্যকারী ভার্ব আগে থাকে সেক্ষেত্রে আমরা ইফ নিয়ে আসবো। তারপরে মূল বাক্যটা টেন্স অনুযায়ী অ্যাফার্মেটিভ করে দিব। হয়ে গেল। এখন এখানে কি ছিল? আই রিপ্লাইড ইয়েস। আমি বলেছি যে এরকম যদি থাকে তাহলে আমরা সেখানে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বসাবো। আর যদি এখানে যদি থাকতো যে আই সেইড নো, তাহলে এখানে কি হতো? আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এখন আমরা শিখবো, অনেক সময় আমরা বাক্যে দেখি যে প্যাসেজ ন্যারেশন করতে গেলে স্যার শব্দটা চলে আসে। এখন যদি এই স্যার শব্দটা চলে আসে সেই ক্ষেত্রে আমরা এই স্যারের পরিবর্তে সরাসরি আমরা কি ব্যবহার করব? স্যার যে জায়গাটায় থাকে ওখানে আমরা রেসপেক্টফুলি শব্দটা নতুন করে অ্যাড করব। তাহলে এটা যদি আমরা করতে যাই, দ্য টিচার সেইড টু দ্য ম্যানেজার, স্যার আই নিড ওয়ান ডে লিভ। তার মানে এই যে বাক্যটা দেয়া বোঝা যাচ্ছে যে আই নিড ওয়ান ডে লিভ, মানে আমার একদিন একটা ছুটি লাগবে, এরকম বোঝাচ্ছে। তাহলে কি এটা কি কোনো আক্স করা বুঝিয়েছে? কোনো বিষয়সূচক, কোনো অপটেটিভ সেন্টেন্স না, এটা সরাসরি একটা সাধারণ একটা বাক্য মাত্র। এরকম যদি থাকে তাহলে আমরা সরাসরি কি ব্যবহার করতে পারি? টোল্ড ব্যবহার করতে পারি। তাহলে যদি আমরা করি, দ্য অফিসার টোল্ড, কাকে বললো? টোল্ড দ্য ম্যানেজার। ঠিক আছে, এখন এই যে নতুন করে একটা শব্দ নিয়ে আসবো, সেটা হচ্ছে এই যে স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি। কিভাবে বললো? দ্যাট অফিসার টোল্ড দ্য ম্যানেজার, মানে অফিসারটা কাকে বললো? ম্যানেজারকে বললো রেসপেক্টফুলি। ঠিক আছে, কিসের সাথে? সম্মানের সাথে। রেসপেক্টফুলি কিভাবে বললো? সম্মানের সাথে। দ্যাট, এখন নিয়ে আসতে হবে দ্যাট। তাহলে আপনি এই বাক্যটা দেখেন, দ্য অফিসার টোল্ড দ্য ম্যানেজার রেসপেক্টফুলি দ্যাট, মানে সম্মানের সাথে বললো যে। এখন এই বাক্যটা আমরা মানে টেন্স অনুযায়ী চেঞ্জ করার চেষ্টা করব। আই, এখানে ফার্স্ট পারসন আছে, আই কাকে ধরবে? এই দ্য অফিসারকে। দ্য অফিসারকে যদি আমরা এখানে হি আকারে বসাই এবং ও দিয়ে দিই তাহলে অফিসারটা বোঝাইলো আর কি। তাহলে দ্য অফিসার এখানে দেওয়া আছে নিড, প্রয়োজন, তার মানে এটাকে কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফাইনাইট। তাহলে চলে যাবে কোথায়? প্রেজেন্ট ইনডিফাইনাইট থাকলে পাস্ট ইনডিফাইনাইট। হি নিডেড,
হি নিডেড কি, তার কি প্রয়োজন, ওয়ান ডে লিভ। ঠিক আছে, তার মানে এই বাক্যটা স্যার যদি থাকে তাহলে এরকম সকল বাক্যে আমরা কি করব, অবজেক্টের পরে নতুন করে রেসপেক্টফুল শব্দটা নিয়ে আসবো, তাহলে বাক্যটা অনেক শ্রুতি মধুর হয়, দেখলে বুঝতে পারবে। দ্য টিচার দ্য অফিসার টোল্ড দ্য ম্যানেজার, অফিসারটা ম্যানেজারকে বললো কিসের সাথে, রেসপেক্টফুলি, সম্মানের সাথে, দ্যাট, বললো যে হি নিডেড ওয়ান ডে লিভ, তার একদিন ছুটি প্রয়োজন। এখন আমরা প্যাসেজ ন্যারেশনে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখব। প্রথমে দেখি বাই আল্লাহ বা গড এরকম যদি থাকে, অনেক সময় আমরা প্যাসেজ ন্যারেশনগুলোতে দেখি যে তারা অনেক সময় আল্লাহর কসম কেটে বা ভগবানের কসম বা সৃষ্টিকর্তার কসম কেটে অনেক বাক্য অথবা কথা বলে। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এটা মানে হচ্ছে কারো প্রতি মানে শপথ করে বলা, কারো কসম কেটে বলা, এরকম যদি থাকে তাহলে আমাদের সরাসরি লিখতে হবে সোয়ারিং বাই কি, আল্লাহ অথবা গড, যে কোনো একটা বাক্যে যেটা থাকে সেরকম দিয়ে আমরা করার চেষ্টা করব। এটা লিখতে হবে আমাদের প্রথমে, আর যে বাকি বাক্যটা থাকে ওটা আমাদের টেন্স অনুযায়ী চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তাহলে এক্সাম্পলটা দেখি, বাই আল্লাহ এখানে দেওয়া আছে, তাহলে এটা আমরা চেঞ্জ করে লিখব সোয়ারিং বাই আল্লাহ, আর বাকিটা চেঞ্জ করে দিলে আমাদের আগের মানে আমাদের কাজ শেষ, আর কোনো কাজ নাই। সোয়ারিং বাই আল্লাহ লিখলাম, এইটুকুর পরিবর্তে আমরা লিখলাম। এখন আমাদের এইটুকুর কাজ করতে হবে। এইটুকু কাজ কি, আগের আমাদের টেন্সের নিয়ম অনুযায়ী করে দিব, যে হি রিপ্লাইড, সে রিপ্লাইড কি করলো, সে রিপ্লাই করলো যে দ্যাট আই উইল, এরকম বলেছিলাম যে শ্যাল উইল এরকম যদি কোনো টেন্সে থাকে তা বা হচ্ছে কোনো ডাইরেক্ট ন্যারেশনে থাকে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, শ্যাল উইলটা অমনি রাখতে হবে, শুধু তার পাস্ট ফর্মটা ব্যবহার করতে হবে, মানে শ্যাল উইলের পাস্ট ফর্ম, শ্যাল, শুড, ক্যান যেগুলো থাকলো তার পাস্ট ফর্ম ব্যবহার করব। তাহলে আই যেহেতু প্রথমে সাবজেক্টটা চেঞ্জ করি, আই ফার্স্ট পার্সন কাকে ধরবে, হি কে, তাহলে আমরা হি লিখবো, হি যেহেতু উইল আছে আমরা ব্যবহার করব উড, হি উড, আর আমি বলেছিলাম যে উইল, উড, ক্যান, কুডের পরে সবসময় ভার্বের কোন ফর্ম হয়, বেস ফর্ম হয়, লিভ দ্য হাউস। আবার যদি রিভিউ দেই, বাই আল্লাহ, বাই গড, বাই জবি বা যেরকম কিছুই থাকুক, এরকম যদি বাই দ্বারা কোনো কিছু থাকে তাহলে আমরা প্রথমে লিখবো বাই সোয়ারিং বাই, যে শব্দটা দেওয়া থাকবে ওটা করব। তারপর আমাদের পরের বাক্যটা সুন্দরভাবে যে আগের যে আমাদের যে বেসিক যে ফান্ডামেন্টাল যে ভয়েসের নিয়মটা আছে সেটা অনুযায়ী করার চেষ্টা করব। তাহলে প্রথমে যদি দেখি হি রিপ্লাইড দ্যাট, এটা তো আমাদের বসাতেই হবে। তারপরে এখানে সাবজেক্ট কাকে ধরবে, এই দিকে ধরবে যেহেতু এটা ফার্স্ট পারসন। তারপরে উইল, উইল থাকলে আমরা কি হয় সেটা তো আমরা জানি, উইল থাকলে আমরা উড ব্যবহার করব, তারপর নট তো আসবেই, তারপরে ভার্বের বেস ফর্ম, আর বাকি অংশটা বসে গেল। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর একটা কথা বলবো সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করো এবং টেবিলে সময় দাও। বেশি প্র্যাকটিস এবং টেবিলের সময় তোমাকে আরো বেশি এক্সপার্ট এবং গুড অ্যাট করে তুলবে। ঠিক আছে, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ক্লাস। আল্লাহ হাফেজ।